বিতর্কিত নির্বাচন আয়োজনের অভিযোগে বিগত দুই প্রধান নির্বাচন কমিশনার যখন রিমান্ডে, তখন দেশ আরেকটি নির্বাচন আয়োজনের দ্বারপ্রান্তে। গতকালই প্রধান উপদেষ্টার সাথে একান্তে বসেন প্রধান নির্বাচন কমিশনার। জনমনের প্রশ্ন, এবারও কি হবে আমিডাবি নির্বাচন, কিংবা রাতের ভোটের কার্বন কপি, নাকি ইতিহাসের সেরা নির্বাচন আয়োজনের সুযোগ লুপে নেবে এবারের কমিশন? এসব নিয়ে আলোচনায় আজ ভোটের ট্রেনে যুক্ত আছি আমি সিফাত শাহরিয়ার। শুরুতেই জেনে আসতে চাই রাজনীতির মাঠে কে কি বললেন, দেখে আসতে চাই আজকালের মধ্যে কে কি বলেছেন। এবং আমরা শুরুতেই যেটি দেখতে পাচ্ছি যে বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি যেটি বলেছেন, নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হলে সামনে মহা দুর্যোগ অপেক্ষা করছে। তারপরে দেখতে পাচ্ছি জয়নুল আবদিন ফারুক, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি বলেছেন রোজার আগে নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান। সেই সাথে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু আজকে কথা বলেছেন, তিনি বলেছেন অনেকেই মনে করছেন তাড়াতাড়ি নির্বাচন দিলে সব সমস্যার সমাধান হবে, কিন্তু তা সঠিক নয়। এদিকে নির্বাচন ইসি সচিব তিনি বলেছেন সেপ্টেম্বরের মধ্যে ভোটের উপকরণ কিনতে চায় ইসিটি, আগেও তিনি বলেছিলেন। আজকে এইসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। শুরুতেই আজ ভোটের ট্রেনে আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। জনাব ইয়াসিন, আপনাকে ভোটের ট্রেনে প্রথমবারের মতো স্বাগত। আপনার থেকে একটু জানতে চাই, শুনতে পাচ্ছেন কিনা জানাবেন। জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা যদি গত দুই একদিনের পত্রিকা কিংবা টেলিভিশনগুলোর শিরোনামগুলো দেখি, সেক্ষেত্রে দেখতে পাবেন যে দুই প্রধান নির্বাচন কমিশনার বিতর্কিত নির্বাচন দেওয়ার কারণেই তাদেরকে আটক করা হয়, রিমান্ডে নেওয়া হয়েছে, এবং সেখানে তারা কিন্তু দাবি করেছেন, যেগুলো দাবি ছিল সেগুলো তিনি স্বীকার করেছেন যে তারা চাপে পড়ে ডামি নির্বাচন আয়োজন করেছিল। সে সময় হাবিবুল আওয়ালও বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো সমঝোতায় না আসার কারণে তাকে ডামি নির্বাচন দিতে হয়েছে। সামনে আসন্ন আরেকটি নির্বাচন, বিএনপি বড় একটি দল, বিএনপির একজন প্রতিনিধি হিসাবে আপনি কি এরকম ডামি নির্বাচন, রাতের ভোট কি আবার হোক তেমনটি চান? ধন্যবাদ আপনাকে, প্রথমে আমাকে আপনার চ্যানেলে ইনভাইট করার জন্য। দেখেন, এই বিএনপি গত প্রায় ১.৫ যুগ ধরে আন্দোলন সংগ্রাম করছে এই দামি নির্বাচনের প্রতিবাদে, এবং এই আন্দোলন করতে গিয়ে বহু জীবন দিতে হয়েছে, বহু লোক গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মামলার মুখোমুখি, মিথ্যা মামলার মুখোমুখি হতে হয়েছে। একটাই উদ্দেশ্য ছিল, বিএনপির দাবি একটাই ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোট, ভোটারের ভোট ভোটার দেবে, যাকে খুশি তাকে দেবে। এবং এই যে দুইজনের কথা বললেন যে তারা এরই মধ্যে তারা গ্রেপ্তার হয়েছে বা তারা এই টাইপের বক্তব্য দিয়েছে, এইটার জন্যই তো আমাদের ১.৫ যুগের আন্দোলন। আমরা চাই, বাংলাদেশের ১৮ কোটি মানুষ চায় সত্যিকার অর্থে যে জনগণ ভোটার তার ভোট দিতে চায়। এবং গত সরকার জানতো যদি জনগণকে যদি ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তাদের জন্য মহাবিপদ নেমে আসবে, তাদেরকে কেউ ভোট দেবে না। এই কারণেই তারা আমি তুমি ডামি নির্বাচনে গেছে, এবং আমরা আশা করি আগামী সামনের আসন্ন যে নির্বাচন, সেক্ষেত্রে ঐকমত্য কমিশন সব রাজনৈতিক দলগুলো নিয়ে অনেকবারই বসেছে এবং মোটামুটি শেষ পর্যায়ের দিকে আছে। সেক্ষেত্রে নির্বাচনের আগে জুলাই সনদ সহ নানা বিষয়ে এখন পর্যন্ত সেই ঐকমত্যে পৌঁছানো যায়নি, বিএনপির সাথে একমত হতে পারেনি দলগুলো। তো সে ডামি নির্বাচনের সময় এরকম কিন্তু আপনারা আওয়ামী লীগের সময়ে তাদের সাথে একমত হতে পারেনি বিভিন্ন বিষয়ে, সেজন্য ডামি নির্বাচন দিতে হয়েছে, সেটি প্রধান নির্বাচন কমিশনার বলেছে। তো এই সময়ে যখন যদি অন্য দলগুলো আপনাদের সাথে নির্বাচনে এসে ফেব্রুয়ারিতে আগে মানে একেবারে তারা বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে একসাথে ঐকমত্যে না আসে, তারা যদি নির্বাচন বর্জন করে, আপনারাও কি এরকম একটা দামি নির্বাচন চাইবেন কিনা, নাকি সমঝোতা কিংবা ঐকমত্যে আগে পৌঁছানোর জন্য চেষ্টা করবেন? দেখেন, আজকের আলোচনা এবং সেদিনকার আলোচনা দুই রকম আলোচনা ছিল। সেদিন আমরা চাইছি নির্বাচন, আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাইছিলাম,
তারা এই নিয়ে আলাপ করতে চায় নাই। তারা বলছে যে এই হবে নির্বাচন, আপনাদেরকে অংশগ্রহণ করতে হবে। তার মানে আমাদেরকে সুইসাইড করার জন্য আমন্ত্রণ জানাচ্ছিল। আর আজকের যে আলোচনা হচ্ছে, এই আলোচনা সর্বদলীয় আলোচনা। এখানে বর্তমান সরকারের লোকজন আছে, বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন আছে, সবার ভিতরে আলোচনা হচ্ছে। আলোচনা যখন হয় তখন একমত হতে সময় লাগবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আলোচনা করতে করতে এক সময় অবশ্যই এই সমস্যাগুলি সমাধান হবে, এবং ওই দিনের আমরা অপেক্ষায় আছি। আমরাও মনে প্রাণে বিশ্বাস করি এই সরকার একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার দায়িত্ব নিয়েছে। আমরা বিশ্বাস করি তারা একটা ফ্রি ফেয়ার ইলেকশন করাবে, এবং ওই জন্য যত ধরনের সহযোগিতার প্রয়োজন আমরা সেটা করছি। আপনি যেটা বললেন যে এটার ভিতরে তো একমত হতে পারছে না, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বার্গেনিং তো থাকবেই, আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, পর্যালোচনা থাকবে, একসময় এসে এর সমাধান হয়ে যাবে। নিশ্চয়ই উত্তরটি পেয়েছি। আপনার থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে নির্বাচন কমিশনার সহ এবং সরকারের আমলারা কিংবা যারা রাজনৈতিক বিশ্লেষক তারা মনে করছেন যে এই সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার এবং যারা নির্বাচন কমিশনার হচ্ছে তাদের তো সহযোগিতা দরকার, সবচেয়ে বড় সহযোগিতা দরকার বড় দল হিসাবে বিএনপির। তাহলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব? এই উত্তরটি আপনার থেকে জানবো, তবে তার আগে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সাথে যুক্ত আছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াসিন। আপনাকে আবারও স্বাগত। যেটি বিরতির আগে জানতে চেয়েছিলাম যে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি সরকারকে, কমিশনকে সহযোগিতা করার জন্য কতটা প্রস্তুত এবং ছাড় দিতে কতটা প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। দেখেন, আপনি বলেছেন বিএনপি বৃহত্তম দল। নিঃসন্দেহে বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি আগামী দিনে একটা সুন্দর নির্বাচন করার জন্য সরকারকে কতটুকু সহযোগিতা করার জন্য প্রস্তুত, এর জবাব আপনারা কয়েকদিন আগেই দেখেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের সাথে লন্ডনে প্রায় 1-1.5 ঘন্টার মিটিং হয়েছে। আমরাও মনে প্রাণে চাই এই আন্দোলনের পরে যে সরকার এসে, বর্তমান যে সরকার আছে, ওনারা যেন সুষ্ঠুভাবে একটা নির্বাচন করে যেতে পারে, এটা আমাদেরও কাম্য। যার কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওনার সাথে সরাসরি মিটিংয়ে বসেছে। আমার মনে হয় এরপরে আমাদের ইচ্ছা কতটুকু আছে এটা আর বলার অপেক্ষা রাখে না। থেকে যেটি জানতে চাই যে এই যে নির্বাচনের টানেলে প্রবেশ করছে বলে আপনাদের সিনিয়র নেতারা বলছেন, তো সেই ক্ষেত্রে এই নির্বাচনী হাওয়া কোন দিকে বইছে আসলে? সেটি কি একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ার জন্য প্রতিযোগিতার দিকে আগাচ্ছে, নাকি আবার সহিংসতায় রূপ নেয় সেই প্রতিযোগিতা? নির্বাচনের আগ মুহূর্তে কি এরকম কিছু হবে? আমরা মনে প্রাণে চাই, বিএনপি মনে প্রাণে চায় একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। আমরা মনে প্রাণে চাই একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হোক। এটা চাই বলে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছে। এটা চাই বলে আজকে আমরা এই যে সর্বদলীয় যে আলোচনা চলতেছে, এতে আমরা অংশগ্রহণ করছি। প্রতিদিন যেদিনে সময় হয় ওই দিনে গিয়ে উপস্থিত হচ্ছে, এবং আমাদের দায়িত্বশীল লোকজন ওখানে উপস্থিত থেকে এটাতে অংশগ্রহণ করছে। আমাদের চাহিদা একটাই, গত 1.5 যুগের চাহিদা ছিল, এখনকার চাহিদা আজীবনের চাহিদা। আমার দল প্রতিষ্ঠাকালীন পরে থেকেই আমাদের চাহিদা একটা সুষ্ঠু নির্বাচন। জনগণ যাকে ভোট দিয়ে নেতা নির্বাচিত করবে, যে দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, ওই দল সরকার গঠন করবে, এটাই আমাদের চাহিদা। জনগণ যদি আমাদেরকে ভোট দেয় আমরা নির্বাচিত করব সরকার, জনগণ যদি অন্য জনকে ভোট দেয় অন্যরা সরকার গঠন করবে, আমাদের কোনো আপত্তি নেই। এবং আমরা দেশের বিভিন্ন জায়গায় যেটি দেখছি, আপনাদের সমমনা যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদের সাথে
ভোটের আসন ভাগাভাগির আলোচনাও চলছিল, তাদের সাথেও তৃণমূলের রাজনীতির একটা দ্বন্দ্ব দেখা যাচ্ছে। আমরা নুরুল হক নূরের সাথে দেখেছি পটুয়াখালীতে। তো সেক্ষেত্রে যদি বৃহত্তর স্বার্থে কিংবা আপনারা বলছেন ঐকমত্যের ভিত্তিতে একটা জাতীয় সরকার করার কথাও বলছেন, সেক্ষেত্রে যদি নির্বাচন হওয়ার আগে যদি সেক্ষেত্রে ছাড় দিতে না চান, সেক্ষেত্রে আসলে কতটা ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার তৈরি করা পরবর্তীতে সম্ভব হবে, বা এটা কেন যারা সমমনা দলগুলো আছে তারা বিশ্বাস করবে আপনাদেরকে? ওয়েল, জনগণ এই কারণে বিশ্বাস করবে আমাদেরকে। এখানে আপনার কিছু প্রশ্নের জবাব আমরা নীতি নির্ধারক যারা আছেন, বিশেষ করে স্ট্যান্ডিং কমিটির মেম্বার বা যারা এই মুহূর্তে ওই মিটিংগুলিতে অংশগ্রহণ করছেন, ওনারাই কিছু কিছু ব্যাপারে উত্তর দিতে পারবেন। আমি ওই প্রশ্নগুলি উত্তর দিতে পারবো না। তবে আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই। আর আপনি যেটা বললেন মাঠ পর্যায়ে সত্যিকারই ঘটনাটা কি ঘটছে এটা আমার নলেজে নাই। অনেক সময় অনেক কিছু ঘটনা ঘটে যায়, একেবারে ছোটখাটো ব্যাপার থেকে এটা হয়তো প্রচারণায় অনেক বড় কিছু হয়ে যায়। সো আপনার থেকে আরেকটা প্রশ্ন একটু জানতে চাই, সেটা হচ্ছে এই তৃণমূলের সামনে আপনাদের দেখা যাচ্ছে একই আসনে একাধিক, যেহেতু 15 বছর নির্বাচনে অংশগ্রহণ করেননি, সেক্ষেত্রে তরুণ প্রবীণ অনেকেই মনোনয়ন প্রত্যাশী রয়েছে এবং সেই অনুযায়ী প্রচারণা আমরা দেখছি। তো সেক্ষেত্রে এটা একটা বড় ধরনের দ্বন্দ্বের সৃষ্টি হবে কি না, নাকি বৃহত্তর স্বার্থে সেক্ষেত্রে সমঝোতায়ও আসবে, সেই সব জানবো। তবে একটা বিরতিতে আবারও যাব, ছোট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। স্বাগত আরও একবার। আপনারা দেখছেন ভোটের ট্রেন্ড। আমাদের সাথে যুক্ত আছেন চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপির আমিনুর রশিদ ইয়াসিন। আপনার থেকে যেটি জানতে চেয়েছিলাম যে একাধিক প্রার্থী কিংবা এবারের বিড়ম্বনাটা কি আসলে দ্বন্দ্বের সৃষ্টি হবে, নাকি বৃহত্তর স্বার্থে আপনারা ছাড় দিবেন? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এই সুন্দর প্রশ্নটা করার জন্য। আপনি প্রথমেই বলেছেন বিএনপি অনেক বড় দল। অনেক বড় দল যদি হয়, একটা নির্বাচনী এলাকার মধ্যে একাধিক প্রার্থী থাকাটা একেবারে স্বাভাবিক ব্যাপার। তবে একটা জিনিস আপনাকে বলে দেই, সেটা হলো এবারে বিএনপি প্রত্যেকটা নির্বাচনী এলাকায়, কিছুদিন আগেও আপনারা দেখছেন বিএনপির কেন্দ্রের পক্ষ থেকে, কেন্দ্রীয় টিমের পক্ষ থেকে কয়েকটা ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে এটা ফুলফিল যারা করতে পারবে তাদেরকেই নমিনেশন দেওয়া হবে। এক, ওই লোক সৎ হতে হবে, দলের এবং দেশের প্রতি লয়াল হতে হবে, এবং জনগণের কাছে সে অ্যাকসেপ্টেড হতে হবে, মানুষ তাকে ভালোবাসতে হবে। এইভাবে খুঁজে ওই এলাকাতে যাকেই দল পাবে তাকেই নমিনেশন দেবে। আর আমরা যারা মাঠ পর্যায়ে কাজ করছি, আমরা যদি দলের লয়াল কর্মী হই, তাহলে দল যে সিদ্ধান্ত নেবে অবশ্যই সেই সিদ্ধান্ত আমরা মেনে নেব। এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন। অনেকে মনে করে আমাদের ভিতরে এক এক জায়গায় কয়েকজন প্রার্থী, কেউ বিদ্রোহী হবে, এমন কিছু হবে কিনা, সমস্যা সৃষ্টি হবে কিনা, আমার মনে হয় না। দল যে সিদ্ধান্ত দেবে ওই সিদ্ধান্ত মেনে সবাই মিলে ওই প্রার্থীর পক্ষে নির্বাচন করবে। এই ব্যাপারে আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারি। আপনার থেকে জানতে চাই, আপনি তো তৃণমূলে কাজ করছেন, একেবারে দেখছেন, আবার কেন্দ্রেও আপনার আসা যাওয়া আছে। কেন্দ্রের যে বার্তাগুলো সেগুলো তৃণমূলে অনেক ক্ষেত্রে অভিযোগ আসে তৃণমূল পর্যন্ত পৌঁছায় না, তাহলে সেক্ষেত্রে সেখানে দ্বন্দ্ব সৃষ্টি হতো না। আসলে কি আপনার এলাকার অবস্থা কি, তৃণমূলে কি পৌঁছায় কেন্দ্রের বার্তা? আমি জানি না কেন্দ্রের কোন বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছায় না, এমন কোন ঘটনার মুখোমুখি আমি হই। এই যে চাঁদাবাজির বিষয়গুলো কেন্দ্র থেকে আমরা দেখি বহিষ্কারও করা হয়, কিন্তু তারপরও চাঁদাবাজি চলে। তো ওকে, এটা আবার ভিন্ন জায়গাতে গেছেন। সেটা হলো চাঁদাবাজির প্রশ্নে আপনি আবারও আমি একই কথা রিপিট করতে হচ্ছে, এত বড় দল। হ্যাঁ, এর অর্থ এই নয় বড় দল হলে এর ভিতরে খারাপ লোক থাকবে,
এটা কমন জিনিস না, বাট কিছু কিছু জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। যেখানে ঘটনা ঘটেছে ওইখানেই দলের কাছ থেকে মাঠ পর্যায় থেকে যা তাদের বিরুদ্ধে যখন সঠিক তথ্য গিয়েছে, দল সাথে সাথে তাদের বিরুদ্ধে অ্যাকশনে চলে গেছে। আর আপনি যদি বলেন এখনো অনেক মেসেজ পৌঁছায় নাই, তারপরে এমন কিছু হচ্ছে, এখানে এই ধরনের কোনো ঘটনা যদি এখনো হয়ে থাকে, আপনাকে আমি বলে দিচ্ছি ওই লোকগুলিকে দলের কেন্দ্রের পক্ষ থেকে বিভিন্ন ধরনের টিম সার্ভে করে দেখছে। কারণ অনেক সময় দেখা যায় ব্যক্তিগত শত্রুতা, বিভিন্ন কারণে অন্য কেউ হয়তো এই লোকের কোনো এক লোকের বিরুদ্ধে এমন এক অভিযোগ দাঁড় করলো, এরকম ঘটনা হয়েছে যে মিথ্যা অভিযোগে কেউ সাফার করে গেছে, যার কারণে দল এখন যেটা করেছে যাদের বিরুদ্ধেই কমপ্লেইন যাচ্ছে, যেমন আপনাকে আমি বলেছি নমিনেশনের প্রশ্নে দলের অনেকগুলি টিম কাজ করছে যে কোন লোকটার সমাজে অ্যাকসেপ্টেবিলিটি আছে, দলের জন্য লয়াল, মানুষ তাকে ভালোবাসে, সে মানুষকে ভালোবাসে, ওই লোকেরই সিলেক্ট করবে এবং তাদেরকে নমিনেশন দেওয়া হবে। একই সাথে যাদের বিরুদ্ধে এই ধরনের এখনো কোনো কমপ্লেইন আছে, এই ধরনের কমপ্লেইন যাদের বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে কেন্দ্র থেকে ইনকোয়ারি করা হচ্ছে এবং যেখানেই এর সত্যতা প্রমাণ হবে তার বিরুদ্ধে দলীয় অ্যাকশন নেওয়া হবে। সেক্ষেত্রে জনগণের যে অভিযোগগুলো কোনো বড় হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে থাকলে সেটি কি আদতে কাজে আসবে, নাকি তার জনপ্রিয়তা, অনেক সময় তো জনপ্রিয় লোকও চাঁদাবাজির সাথে যুক্ত হয়ে গেছে, সেটি এই নির্বাচনে কতটা কাজে আসবে? আমি বিশ্বাস করি আগামী দিনে দল যেই 3-4টা ক্রাইটেরিয়া দিয়েছে, এটা যারা ফুলফিল করতে পারবে না তাদের নমিনেশন পাওয়া অনেক কঠিন হয়ে যাবে এবং দল আগামী দিনে আরো স্ট্রিক্ট হবে। আপনাকে আমাদের সাথে যুগের এই আন্দোলন সংগ্রাম, এত প্রাণ, এত কিছু এই অন্যায়কে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আপনাকে আমাদের সাথে এখন টিভিতে ভোটের ট্রেনে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সংক্ষিপ্ত সময় ছিল, তারপর আমরা অনেক বিষয়গুলো জানতে পারলাম। তৃণমূল থেকে কেন্দ্রে সামনে নির্বাচনী হাওয়া কোন দিকে বইছে সেটিও জানতে পারলাম। নিশ্চয়ই আবারও কথা হবে। দর্শক, আজ শেষ করছি ভোটের ট্রেনের এই পর্ব। কাল আবারও দেখা হবে নতুন পর্বে, নতুন কোনো বিষয়ে। সে পর্যন্ত শুভকামনা।